মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই, মেয়েটার নাম হচ্ছে পারফিডিয়া বেভারিলস। সে একটা বিপ্লবী গ্রুপের মেম্বার যাকে ফ্রেন্ডস 75 বলা হয়। তবে পুরো দেশে সেই গ্রুপকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবেই ধরা হয়। সে চারপাশটা একটু ঘোরাঘুরি করে দেখছে। পাশেই ছিল একটা ডিটেনশন সেন্টার যেখানে ইমিগ্রেন্টদের আটকে রাখা হয়েছে এবং সেখানে আক্রমণ করার প্ল্যান করেছে সে। তার বয়ফ্রেন্ডের নাম গেটো প্যাট। সে এক টাইপের বোমা বানিয়েছে, কারণ সেদিন রাতেই তারা সেই ডিটেনশন ক্যাম্পে আক্রমণ করবে। তাদের সবকিছুই প্ল্যান মাফিক হয়। সেই গ্রুপ সম্পূর্ণ ক্যাম্পটিকে ঘিরে ফেলেছে এবং সেখানে আটকে পড়ে থাকা সব ইমিগ্রেন্টদের সেখান থেকে উদ্ধার করে। তবে সেই স্থানে ছিল কর্নেল লভজক। সেই ক্যাম্পটা এবং সেখানকার সৈন্যদের সেই লিড করছিল। তারপর পারফিডিয়া এবং গ্লকজ তারা দুজন মুখোমুখি হয়। পারফিডিয়া তার বন্দুক এবং তার টুপিটি নিয়ে নেয় এবং তাকে হাত উঁচু করতে বলে। তবে সেই কর্নেল খুবই অশ্লীল এবং নোংরা নজরে পারফিডিয়ার দিকে তাকাচ্ছিল। পারফিডিয়ার হাতে বন্দুক রয়েছে, তবে সেই কর্নেলের মনে কোনো ভয়ই নেই। যাই হোক, সেই গ্রুপ সম্পূর্ণ ক্যাম্পকে দখল করে নিয়েছে, একই সাথে সব মানুষদের উদ্ধার করে নিয়েছে। সেই গ্রুপ ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে একটি যুদ্ধ ঘোষণা করেছে। তাদের দাবি হচ্ছে ইমিগ্রেন্টস আইন সবগুলো পরিবর্তন করতে হবে। তারপর সাকসেসফুলি মিশন করে পারফিডিয়া এবং তার গ্রুপ সেখান থেকে চলে যাচ্ছে। তবে সেই কর্নেল তাকে জানায় যে পারফিডিয়ার সঙ্গে তার আবারও দেখা হবে। যাই হোক, তারা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে প্যাট, যে প্রথম থেকেই একটু নার্ভাস ছিল, কিন্তু সেই মিশন করার পরে তার মধ্যে অনেক জোশ এসে গিয়েছে এবং সে যে অনেক বড় একজন বিপ্লবী সেটাই সে চিৎকার করে প্রমাণ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর পারফিডিয়া এবং প্যাট তারা একটার পর একটা সকল সরকারি কর্মসংস্থানগুলো ধ্বংস করছে। অন্যদিকে সেই কর্নেল, সে কিন্তু লুকিয়ে লুকিয়ে পারফিডিয়ার উপর নজর রেখেছে। অর্থাৎ পুলিশেরা তাদের ধরতে পারছে না, তবে সেই কর্নেল লুকিয়ে লুকিয়ে ঠিকই সেই মেয়েটির উপরে নিজের নজর রেখেছে। আসলে সেই মেয়েটিকে সে ভুলতে পারছে না সেই রাতের ঘটনার পর থেকে। পারফিডিয়া এবং তার গ্রুপ পরবর্তী মিশন করছে। সে একটা অফিসে বোমা লাগাতে গিয়েছে, তবে পারফিডিয়া সেই কর্নেলের হাতে ধরা পড়ে যায়। সে কিন্তু পারফিডিয়াকে কিছুই বলে না। সে জাস্ট তার নিজের টুপি এবং তার বন্দুকটা, যেটা পারফিডিয়া তার থেকে নিয়ে নিয়েছিল, সেটা চায়। এবং সে পারফিডিয়াকে একটা সুযোগ দিয়েছে যে সে যদি স্বাধীনভাবে নিজের কাজটা চালিয়ে যেতে চায় তাহলে আজকে রাতটা সেই কর্নেলের সঙ্গে কাটাতে হবে, এবং পারফিডিয়া সেটাই করে। পারফিডিয়ার কাছে তার নিজের মিশনটা এতটাই ইম্পর্টেন্ট যে সে সেই কর্নেলের কথাটা রাখে। তারপর অনেকগুলো মাস কেটে গিয়েছে এবং পারফিডিয়ার সাথে প্যাটের যেমন সম্পর্ক চলছিল ঠিক তেমনই চলছে। বর্তমানে পারফিডিয়া প্রেগনেন্ট, তবে তাদের বিপ্লব কিন্তু থেমে থাকেনি। অল্প সময়ের মধ্যেই পারফিডিয়া তার কন্যা সন্তানকে জন্ম দেয় এবং ঠিক একই কারণে প্যাট তাকে উপদেশ দেয় যে এখন হয়তো তাদের থেমে যাওয়া উচিত। তাদের একটা ফ্যামিলি হয়েছে, একটা মেয়ে হয়েছে, এবার অন্তত এই বাচ্চাটার জন্য তাদের থামা প্রয়োজন এবং তাদের নিজেদের ফ্যামিলিতে ফোকাস করা উচিত। একটা নতুন ভাবে জীবন শুরু করতে চায় প্যাট। তবে পারফিডিয়ার কাছে তার বিপ্লবটাই সবার আগে। অন্যদিকে সেই কর্নেল কিন্তু এখনো সবকিছুর উপর নজর রেখেছে। পারফিডিয়ার ব্যাপারটা সে একদম পার্সোনালি নিয়ে নিয়েছে। আমরা প্যাটকে দেখি যে তার বাচ্চার জন্য কিছু জিনিসপত্র কিনতে একটি গ্রোসারি স্টোরে গিয়েছে। সেখানে সেই কর্নেল চলে আসে এবং প্যাটকে কিছু প্রশ্ন করে যে তার কি কোনো বাচ্চা রয়েছে, বাচ্চার জন্য কি সে জিনিসপত্রগুলো কিনছে এবং সে বাচ্চার নাম কি, এরকমই কয়েকটি প্রশ্ন করে। প্যাট একটু কনফিউজ যে এই মানুষটা কেন তাকে এত প্রশ্ন করছে। অন্যদিকে পারফিডিয়া সে গিয়েছে আরেকটি মিশন করতে। তারা এবার একটি ব্যাংক ডাকাতি করতে গিয়েছে এবং সেখানেই ঘটে যায় এক দুর্ঘটনা। সেখানে এক সিকিউরিটি ছিল যে তাদেরকে আটকাতে যায় এবং পারফিডিয়া তাকে গুলি মেরে হত্যা করে দেয় এবং তারপর সম্পূর্ণ পুলিশ ফোর্স তাদের পেছনে ধাওয়া দেয় এবং একটার পর একটা সেই ফ্রেন্ডস 75 এর মেম্বারদের অ্যারেস্ট করে নেয়। পারফিডিয়া ধরা পড়ে গিয়েছে এবং সেই কর্নেল তাকে ইন্টারোগেশন করছে। পারফিডিয়ার প্রতি সেই কর্নেলের মনে একটা সফট কর্নার রয়েছে, সে কারণে সে পারফিডিয়াকে একটা ফেভার করে। পারফিডিয়ার কোনো শাস্তি হবে না, বরং তাকে উইটনেস প্রোটেকশন দেওয়া হবে। শুধু পারফিডিয়াকে একটাই কাজ করতে হবে, সম্পূর্ণ গ্রুপের নাম এবং তাদের লোকেশন দিতে হবে। এবং পারফিডিয়া সেটাই করে। সে তার গ্রুপের ব্যাপারে সবকিছু বলে দেয়। সে তার গ্রুপের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখন প্যাট তো ফেসে গিয়েছে, কারণ তার সঙ্গে রয়েছে সেই ছোট্ট বাচ্চা। তার আরেকজন সঙ্গী হাওয়ার্ড তাকে হেল্প করে। সে প্যাট এবং তার মেয়ের জন্য একটা ট্র্যাকার বানিয়েছে যাতে তারা একে অপরের লোকেশন জানতে পারে, কারণ এমন অবস্থায় তারা কোনো ফোন ইউজ করতে পারবে না। পুলিশ চারিদিক থেকে তাদের ঘিরে ফেলেছে। একটার পর একটা তাদের মেম্বার খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে। অন্যদিকে সেই কর্নেল, তাকে তো পুরস্কার দেওয়া হয়েছে, মেডেল অফ অনার দেওয়া হচ্ছে এই বড় সন্ত্রাসী গ্রুপটাকে ধরার জন্য। পারফিডিয়ার কাছে সুযোগ ছিল নিজের জীবনটা নতুন করে শুরু করার। তাকে একটা উইটনেস প্রোটেকশন দেওয়া হয়েছিল, তবে সে আর লুকিয়ে থাকতে চায় না। সে সেখান থেকে পালিয়ে মেক্সিকোতে চলে যায়। এখানে পড়ে থাকে শুধু প্যাট ও তার মেয়ে।
তারপর 16টা বছর কেটে গিয়েছে। প্যাটের মেয়ে শার্লিন এখন অনেক বড় হয়ে গিয়েছে, একটা স্কুলে মার্শাল আর্ট শিখছে, যেখানকার টিচার হচ্ছে কার্লোস। এই কার্লোস লোকটির কথা একটু মনে রাখবেন, কারণ এই গল্পে তার গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। তো শার্লিনকে সেখান থেকে পিক আপ করতে এসেছে তার পিতা অর্থাৎ প্যাট, যে বর্তমানে সারাদিন নেশা করেই কাটায়। অ্যাকচুয়ালি তারা ব্যাকটন ক্রসে নিজেদের নাম পরিচয় পরিবর্তন করে লুকিয়ে লুকিয়ে বসবাস করছে। তারা কোনো ধরনের সেলফোন বা ইন্টারনেট ইউজ করে না, কারণ পুলিশেরা তাদেরকে ট্র্যাক করে নিতে পারে। অন্যদিকে এতগুলো বছর পরেও সেই কর্নেল তার ডিউটিটি করেই যাচ্ছে সেই ডিটেনশন সেন্টারে। ঠিক তখন কেউ বা কারা তাকে ডেকে পাঠিয়েছে, তবে স্টিভেন অনুমান করে নিয়েছে যে কারা তাকে ডেকেছে। এটা হচ্ছে একটা সিক্রেট গ্রুপ যাদেরকে দি ক্রিসমাস ক্লাব বলা হয়, একটা হোয়াইট সুপ্রিমিস্টদের গ্রুপ যারা ভিন্ন ভাষা ভিন্ন কালচারের মানুষদের এগেইনস্টে নানা ধরনের বিদ্বেষমূলক আচরণ করে। মানে এক কথায় একটি রেসিস্টদের গ্রুপ যারা নিজেদেরকে সুপিরিয়র মনে করে। সে কর্নেল এই গ্রুপে জয়েন হতে চায়, তবে অনেক ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট অফ অল, তাকে আমেরিকায় জন্ম নিতে হবে, কোনো ধরনের টেররিস্ট বা ইন্টারন্যাশনাল মানুষদের পক্ষে কোনো ধরনের কোনো সফট কর্নার রাখা যাবে না, কোনো ভিন্ন বর্ণের মানুষদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না, এটসেট্রা। কর্নেল জানায় যে সে একদম স্বচ্ছ, এমন কোনো কাজ নাকি সে কখনোই করেনি। যাই হোক, এই ক্লাবের মেম্বাররা কিছুদিন সময় চেয়েছে কর্নেলের ব্যাপারে সব ইনফরমেশন গুলো তারা জোগাড় করবে, কারণ তাদেরও তো জানা প্রয়োজন সেই গ্রুপে যে লোক আসছে তার ব্যাকগ্রাউন্ড কেমন, সে কি কি কাজ করেছে। আসলে কর্নেল লকজ তাদের নজরে এ কারণে এসেছে ইমিগ্রেন্টসদের এগেইনস্টে সে যে যে কাজগুলো করেছে, মানে সেই ইমিগ্রেন্ট গুলোকে ধরে আটক করা। তো সেই কারণেই বহু সুনাম অর্জন করেছে সে। তবে তারও যে একটি সিক্রেট রয়েছে, এটা তো আর কেউ জানে না, এবং কর্নেলের মনে এটাই ভয় যে যদি এই গ্রুপ সেই ব্যাপারে জেনে যায় তাহলে সে এই গ্রুপের মেম্বার হতে পারবে না। সে কারণেই কর্নেল তার পুরনো মিশন আবারও শুরু করে। ঠিক 16 বছর আগে সেই ফ্রেন্ডস 75 গ্রুপের যে মেম্বাররা পালিয়ে গিয়েছিল তাদের সবাইকে সে আবারও খোঁজা শুরু করে, কারণ সে চায় না তার এবং পারফিডিয়ার সম্পর্কের কথা বাইরে জানাজানি হোক। এছাড়াও একটা বড় সিক্রেট সে এখনো লুকিয়ে রেখেছে। লকজ সেই মিশনটা আবারও শুরু করে। প্রথমে হাওয়ার্ড নামক সেই মানুষটিকে ধরে যে সেই ফ্রেন্ডস 75 গ্রুপের একজন মেম্বার ছিল। যেহেতু পুলিশেরা তাকে তুলে নিয়ে গিয়েছে, সে কারণে সেই মুহূর্তে তার সঙ্গীরা একটা এমার্জেন্সি সিগন্যাল চারিদিকে ছড়িয়ে দেয়, যাতে তার গ্রুপের বাকি মেম্বার যারা লুকিয়ে রয়েছে তারা সেই খবরটি জানতে পারে এবং সাবধান হয়ে যায়। পুলিশেরা সেই হাওয়ার্ডকে ইন্ট্রোগেশন করা শুরু করে এবং হাওয়ার্ড প্রথমে কিছু বলে না, তবে তার ফ্যামিলিকে নিয়ে যখন তাকে ভয় দেখানো হয় তখন সে বাধ্য হয়ে প্যাট এবং শার্লিন কোথায় লুকিয়ে রয়েছে সেটা বলে দেয়। যদিও তারা দুজনেই এখন নাম পরিবর্তন করে রয়েছে, প্যাটের নাম বর্তমানে বব এবং শার্লিনকে সবাই উইলার নামে চেনে, যারা বর্তমানে ব্যাকটন ক্রসে বসবাস করছে। এই সব ইনফরমেশন কর্নেল লকজ জানতে পারে এবং তার সম্পূর্ণ ফোর্স নিয়ে সে সেখানে চলে যায় এই দুই মানুষকে ধরবে বলে। অন্যদিকে প্যাট, যে বর্তমানে নেশা করে সারা দিন কাটায়, সে তার মেয়েকে নিয়ে খুবই চিন্তিত। সে তার মেয়েকে অত সহজে বাইরে যেতে দিতে চায় না এবং ফোনও ইউজ করতে দেয় না, যেটা নিয়ে তার মেয়ের মনে অনেক রাগ রয়েছে। যাই হোক, শার্লিনের সব বন্ধুরা এসেছে, আজকে স্কুলে তাদের একটা ইভেন্ট রয়েছে, সে কারণে সে সেখানে যাবে। প্যাট তাকে যেতে দিতে চাইছিল না, তবে মেয়ের অনেক রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়। মনে আছে হাওয়ার্ড প্যাট এবং তার মেয়ের জন্য এক টাইপের ট্র্যাকার বানিয়ে দিয়েছিল যাতে তারা একে অপরের লোকেশন জানতে পারে। সেই ডিভাইসটি প্যাট শার্লিনকে দিয়ে দেয়। শার্লিন সেই পার্টিতে গিয়েছে, তবে তার কাছে যে সেই ডিভাইসটি ছিল সেটা হঠাৎ বাজতে শুরু করে। সেটা হুট করে সিগন্যাল দিচ্ছে, সে বুঝতে পারে না কি হচ্ছে, এবং সেই মুহূর্তে ওয়াশরুমে তার কাছে আরেকজন মহিলা চলে আসে যার নাম ড্রিন্ডা। সেও সেই ফ্রেন্ডস 70 গ্রুপের একজন পুরনো মেম্বার। যেমনটা আমরা জানি যে ইমার্জেন্সি সিগন্যাল চারিদিকে ছড়িয়ে পড়েছে, সব পুরনো মেম্বাররা সাবধান হয়ে পড়েছে এবং যে যার যার মতো লুকিয়ে পড়েছে। সে এখানে এসেছে শার্লিনকে সাবধানে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই শার্লিন প্রথমে কিছুই বিশ্বাস করছিল না, সে এরকম একটা অচেনা মানুষের সঙ্গে কেনই বা যাবে। তবে ডুয়েনরা তাকে অনেকভাবে কনভিন্স করে নেয় এবং অবশেষে তার গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই পুলিশেরা অলরেডি সেখানে চলে এসেছে। অন্যদিকে প্যাট, যার কোনো ধারণাই নেই কি হচ্ছে বাহিরে, সে ঘরে বসে নেশা করছে। ঠিক সেই মুহূর্তেই তার ফোন আসে। তাদের সেই পুরনো গ্রুপ তাকে ফোন করেছে এবং তাকে সব ব্যাপারটা জানায় এবং ইমিডিয়েটলি সেই স্থান ত্যাগ করতে বলে। তাদের সব পুরনো মেম্বাররা একটি স্থানে মিট করবে তাদের রান্ডেভু পয়েন্টে। কিন্তু প্যাট সে ব্যাপারটা ভুলেই গিয়েছে, মানে এতগুলো বছর নেশা করতে করতে সে সবকিছু ভুলে গিয়েছে, তাদের কোডগুলো সে ভুলে গিয়েছে। সে যে সেই ফ্রেন্ডস 75 এর একজন মেম্বার সেটা প্রমাণ করার জন্য তাকে কিছু কোড দেওয়া হয়েছিল, কিন্তু তার কিছুই মনে নেই। এখন সে
সে এখান থেকে পালাবে কি করে। অলরেডি পুলিশেরা তার বাড়িতে চলে এসেছে এবং সে একটা ছোট টানেলের মাধ্যমে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু সেই সৈনিকদের বিষাক্ত গ্যাসে তার চোখ মুখ জ্বলে গিয়েছে। কোনো মতো ছটফট করতে করতে সে সেখান থেকে বাইরে বের হয় এবং একটা ফোন থেকে সে সেই নাম্বারে ফোন করে যে নাম্বার থেকে তার ফোন এসেছিল। প্যাট জানতে চাই সেই রান্ডেভু পয়েন্টটি কোথায়, মানে কোথায় তারা মিট করবে, কিন্তু তাকে কিছুই বলা হচ্ছে না, কারণ সেই রান্ডেভু পয়েন্টের লোকেশন জানতে হলে তাকে সেই কোডটি বলতে হবে। কিন্তু এতগুলো বছর নেশা করতে করতে তার এমন অবস্থা হয়ে গিয়েছে যে তার পুরনো সব কোডগুলো সে ভুলে গিয়েছে, তার কিছুই মনে পড়ছে না, যার ফলে তাকে কোনো ধরনের হেল্পও করা হয় না। প্যাট বুঝতে পারছে না সে এখন কি করবে, সে কোথায় পালাবে। এজন্য সে চলে যায় শার্লিনের ক্যারাটে স্কুলে, সেই টিচার অর্থাৎ কার্লোসের কাছে। কার্লোস সে কিন্তু অলরেডি একটা রেবেল গ্রুপের মেম্বার, একই সাথে বহু ইমিগ্রেন্টদের সে আশ্রয় দিয়েছে। তো পুলিশেরা সেই ইমিগ্রেন্টদের এগেইনস্টে একটা বড় অপারেশন শুরু করেছে। প্যাট বুঝতে পারে এই মুহূর্তে যদি কেউ তাকে হেল্প করতে পারে তাহলে কার্লোসই পারবে। তারপর কার্লোস প্যাটকে নিয়ে চলে যায় তার নিজের বাড়িতে। তবে প্যাট চিন্তা করছে তার মেয়েকে নিয়ে, যে তার মেয়ে কোথায় গেল, তার মেয়েকে তো খুঁজতে হবে। তার মেয়ের কাছে যে ট্র্যাকারটা রয়েছে সেটা ট্র্যাক করার জন্য তার যে ডিভাইসটা রয়েছে সেটাতে চার্জ নেই, ফোন থেকে সে ট্র্যাক করতে পারবে না, তাহলে পুলিশেরা তাকে ধরে নেবে। সেই কারণেই তার কাছে থাকা সেই ডিভাইসটি দিয়ে তাকে ট্র্যাক করতে হবে যেটাতে চার্জ নেই, এবং সেটাকে চার্জ করা নিয়েই শুরু হয়েছে আরেক সমস্যা। অন্যদিকে সেই ক্যারাটে টিচার, যাকে সবাই সেন্সে বলে ডাকে, সে প্যাটকে নিয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। আমরা দেখতে পাই বহু মানুষদের সে আশ্রয় দিয়েছে, সে সবাইকে একটি সেফ জায়গায় পাঠাচ্ছে যাতে পুলিশদের হাতে তারা ধরা না পড়ে। শহরে একটি কেওটিক সিচুয়েশন তৈরি হয়েছে, এর মধ্যে সেন্সে প্যাটকে বাঁচাবে না নিজের লোকদের বাঁচাবে সে সেটাই বুঝে উঠতে পারছে না। যাই হোক, প্যাট কোনোভাবে সেই ডিভাইসটি চার্জ করে এবং আবারও সেই নাম্বারে ফোন করে এবং তাকে জিজ্ঞেস করে যে সেই রান্ডেভু পয়েন্টটি কোথায়। মানে যেহেতু প্যাট সেই কোড বলতে পারছে না, সেই কারণে তাকে অ্যান্সারও দেওয়া হচ্ছে না। সে প্রচন্ড রেগে গিয়েছে, সে কান্নাকাটি করছে, গালাগালি করছে, তবে কোনো লাভ হয় না। প্যাট তখন জিজ্ঞেস করে যে তার সিনিয়র কে রয়েছে, তার সঙ্গে তার ফোনে কথা বলিয়ে দিতে বলে, এবং সৌভাগ্যবশত তার সিনিয়র হচ্ছে প্যাটেরই এক পুরনো বন্ধু, যার সঙ্গে কথা বলে অবশেষে তারা প্যাটকে চিনতে পারে এবং তাকে সেই রান্ডেভু পয়েন্ট বলে দেওয়া হয়। অন্যদিকে সেখানে পুলিশ চারপাশটা ঘিরে ফেলেছে, তারা সকলেই প্রস্তুতি নিচ্ছে পালানোর এবং প্যাটকেও সেখান থেকে পালাতে হবে। একটা ছেলের উপর দায়িত্ব পড়েছে প্যাটকে নিরাপদে সেই স্থান থেকে বের করার। সেই বিল্ডিং এর ছাদ দিয়ে তাদের পালাতে হবে এবং সেটা করতে গিয়ে প্যাট ছাদ থেকে নিচে পড়ে যায় এবং পুলিশদের হাতে ধরা পড়ে। অন্যদিকে সৈনিকেরা শার্লিনের বন্ধুদের ডেকে ডেকে প্রশ্ন করা শুরু করে যে শার্লিন কি কোনো ফোন ইউজ করতো কিনা, এবং অবশেষে তাদের মুখ থেকে সত্য কথা বের হয়ে যায় যে শার্লিন লুকিয়ে লুকিয়ে একটা ফোন ইউজ করতো, যে ব্যাপারটা তার পিতা কিন্তু জানতো না। ইভেন ডুয়েনরা যখন শার্লিনকে সে স্থান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সেও শার্লিনকে জিজ্ঞেস করে যে তার কাছে ফোন আছে কিনা, এবং শার্লিন তাকে না বলেছিল। তবে সে যখন দেখতে পায় শার্লিনের কাছে একটা ফোন হঠাৎ বেজে ওঠে, তখন সেও প্রচন্ড রেগে যায়, কারণ বিষয়টি খুবই সিরিয়াস। পুলিশেরা যখন তখন তাদেরকে ট্রেস করতে পারে এবং যেটা তারা করেও নেয়। যাই হোক, রাস্তার মাঝেই তার ফোনটা ফেলে দেওয়া হয় এবং শার্লিনকে পৌঁছে দেওয়া হয় সেই রান্ডেভু পয়েন্টে। এখানে সেই ফ্রেন্ড 75 এর মেম্বাররা নান্দের ছদ্মবেশে রয়েছে। অন্যদিকে টিম স্মিথ নামক আরেকজন লোক, যে সেই হোয়াইট সুপ্রিমিস্টের গ্রুপ অর্থাৎ ক্রিসমাস ক্লাবের আরেকজন মেম্বার, তাকে ডেকে পাঠানো হয়েছে। তাকে একটা কাজের জন্য এখানে ডাকা হয়েছে। আসলে তারা কর্নেল লকজর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তারা জানতে পেরে গিয়েছে যে বহু বছর আগে সেই কর্নেলের একটি কালো বর্ণের মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল এবং তাদের একটি বাচ্চাও হয়েছে যে মিক্সড রেসের। 16 বছর আগে যখন সেই ফ্রেন্ড 70 গ্রুপের সব মেম্বাররা ধরা পড়েছিল, তখন একজন পুলিশকে একজন মেম্বার বয়ান দিয়েছিল যে সেই কর্নেল তাদের এক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল এবং যার ফলে একটি বাচ্চারও জন্ম হয়, যে ব্যাপারটা কর্নেল তাদের থেকে গোপন করেছে। তারা আরো ইনভেস্টিগেশন করে জানতে পারে যে কর্নেলের সাথে যার সম্পর্ক হয়েছিল তার নাম হচ্ছে পারফিডিয়া, অর্থাৎ সেই একমাত্র ফ্রেন্ডস গ্রুপের মেম্বার যাকে উইটনেস প্রোটেকশনে রাখা হয়েছিল এবং যাকে অ্যারেস্ট করেছিল সেই কর্নেল নিজেই। কর্নেল এতদিন ধরে তাদেরকে মিথ্যা বলে এসেছে, এটাকে তারা মেনে নিতে পারছে না। কর্নেল তার সম্পূর্ণ মিলিটারি পাওয়ার ব্যবহার করছে তার সেই অবৈধ বাচ্চাকে খোঁজার জন্য, এবং সেই অবৈধ বাচ্চাটাই হচ্ছে শার্লিন। পারফিডিয়া এবং কর্নেল সেই হোটেলে যে রাত কাটিয়েছিল তার ফলাফলই হচ্ছে শার্লিন, যে ব্যাপারটা কিন্তু প্যাট জানে। প্যাট তার মেয়েকে সত্য কথাগুলো জানায়নি, সে তার মেয়েকে এটাও জানায়নি যে তার মা তাদের গ্রুপের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। উল্টো সে তার মেয়েকে বলেছে যে তার মা একজন সাহসী যোদ্ধা ছিল যাকে এই সৈন্যরা হত্যা করেছে। যাই হোক, তাদের কাছে সব প্রমাণ চলে এসেছে, এখন তাদের কাজ হচ্ছে সেই কর্নেল এবং তার অবৈধ সন্তানকে হত্যা করা, আর সেই জন্যই টিমকে ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে প্যাটকে তো পুলিশ ধরে নিয়েছে। প্যাট নিজের অরিজিনাল নামটা বলেনি এবং ভিন্ন ভিন্ন নাম বলছে, যদিও সে আহত, সে কারণেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সে হসপিটালে যে নার্সটি ছিল সেও সেই রেবেল গ্রুপের একজন মেম্বার, একই সাথে সেই সেন্সের
একজন পরিচিত এবং তাদের সাহায্য নিয়ে প্যাট চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়, যেখানে সেন্সে তার গাড়ি নিয়ে প্যাটের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে শার্লিনের সেই ফোনটা যতক্ষণ অন ছিল ততক্ষণে পুলিশ তার লোকেশন ট্র্যাক করে নিয়েছে। কর্নেল তার সম্পূর্ণ ফোর্স নিয়ে সেখানে চলে যায় এবং একজন লোকের থেকে জানতে পেরে যায় যে সেই গাড়িটা কোথায় যাচ্ছিল। কর্নেল তার সম্পূর্ণ বাহিনী নিয়ে সেখানে হানা দেয় এবং শার্লিনকে ধরে নেয়। কর্নেল তার মুখোমুখি হয় এবং সে ডিএনএ টেস্ট করার মাধ্যমে দেখার চেষ্টা করে যে আসলে শার্লিন কি তার নিজের মেয়ে কিনা, এবং তাদের দুজনের ডিএনএ ম্যাচ করে যায়। কর্নেল শার্লিনকে হত্যা করতে চাইছিল না, কিন্তু সেই ক্লাবে জয়েন হতে গেলে তাকে এটা করতেই হবে। সে কারণে সে শার্লিনকে সেই স্থান থেকে নিয়ে চলে যায় অন্য একটি লোকের কাছে, কারণ সে নিজের হাতে তার নিজের মেয়েকে হত্যা করতে চায় না। অন্যদিকে প্যাট সেই সেন্সের সাথে ছিল, তবে তাদের পেছনে পুলিশ ধাওয়া করেছে। বাধ্য হয়ে প্যাট রানিং গাড়ি থেকে ঝাঁপ মারে। সেন্সে তাকে একটা বন্দুক দিয়ে দিয়েছিল, সেটা নিয়ে একটি গাড়ি চুরি করে সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু যতক্ষণে সে সেই রান্ডেভু পয়েন্টে পৌঁছায় ততক্ষণে সেই কর্নেল তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। প্যাট তখন তার কাছে থাকা সেই স্নাইপার দিয়ে একটা শট করে, বাট সেটা মিস হয়ে যায়। সেই কর্নেল সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে প্যাটও সেখান থেকে গাড়ি নিয়ে তার পিছু ধাওয়া করে। কর্নেল সেই মানুষটার হাতে শার্লিনকে তুলে দেয়, তবে সেই মানুষটা জানায় যে সে কোনো বাচ্চা মেয়েকে হত্যা করতে পারবে না। সেই কারণে কর্নেল তাকে আরেকটি মিশন দেয় যে কিছু মানুষের হাতে সেই মেয়েকে তুলে দিতে, তারা সেই কাজটি করে দিবে। সে কারণে সেই লোকটি শার্লিনকে নিয়ে সেই স্থানে চলে যায়। অন্যদিকে প্যাট সেও নিজের মেয়েকে খুঁজছে, বিভিন্ন মানুষদের থেকে প্রশ্ন করে নিজের মেয়েকে খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে আমরা টিমকে লক্ষ্য করি, যাকে সেই ক্রিসমাস ক্লাব কর্নেলকে হত্যা করার জন্য অ্যাপয়েন্ট করেছিল। সে কর্নেলকে খুঁজে বের করেছে এবং সরাসরি একটি শটগান দিয়ে কর্নেলকে শুট করে এবং কর্নেল তার গাড়িটা নিয়ে ক্রাশ করে। অর্থাৎ কর্নেলের গল্প এখানেই শেষ। কিছুক্ষণ পরে প্যাটও সেখানে গিয়ে পৌঁছায় এবং দেখতে পায় কর্নেলের গাড়িটা উল্টে পড়ে রয়েছে, কিন্তু সেখানে তার মেয়ে নেই। প্যাট খুবই চিন্তিত যে তার মেয়ে কোথায় গেল। অন্যদিকে টিম এখন শার্লিনকে খুঁজছে, তবে শার্লিনকে তো সেই কর্নেলের লোক কিছু সৈনিকদের হাতে তুলে দিয়ে এসেছিল, কিন্তু হঠাৎ সে তার মাইন্ড চেঞ্জ করে এবং শার্লিনকে বাঁচানোর জন্য সেখানে চলে যায়। প্রত্যেকটা সৈন্যকে সে হত্যা করে, কিন্তু সেই লড়াইয়ে সে নিজেও মারা যায়। অন্যদিকে শার্লিন যে বেঁচে গিয়েছে, সে একটা বন্দুক এবং একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। টিম কিন্তু ঠিকই শার্লিনকে ট্র্যাক করে নিয়েছে। টিম তাকে চেস করছিল, সে কারণে সে তার গাড়িটা এমন ভাবে রাস্তার মাঝখানে রাখে যাতে টিম গাড়িটা দেখতে না পায় এবং সে গাড়ি থেকে বের হয়ে যায়। আমরা লক্ষ্য করি টিম শার্লিনের গাড়িটি দেখতে পায় না এবং সরাসরি সে গাড়িটিকে মেরে দেয়। একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু টিম মারা যায়নি। সে তার গাড়ি থেকে বাহিরে বের হয়, তখন শার্লিন তাকে কিছু কোশ্চেন করে। টিম উত্তর দিতে পারে না এবং শার্লিন বুঝতে পারে টিম বিপদ ও তাকে গুলি মেরে হত্যা করে ফেলে। অন্যদিকে প্যাটও সেখানে উপস্থিত হয়। সে তার গাড়ি থেকে বের হয়, তার হাতে বন্দুক ছিল। শার্লিন এতটা ভয় পেয়েছিল যে সে তার নিজের পিতাকেই চিনতে পারছিল না এবং দূর থেকে শার্লিন সেম ভাবে কোশ্চেন করতে শুরু করে। সেখানে একটা টেন্স সিচুয়েশন তৈরি হয়, কারণ শার্লিন প্রচন্ড নার্ভাস। সে যখন তখন গুলি চালিয়ে দিতে পারে। প্যাট তার বন্দুকটি ফেলে দেয় এবং স্যারেন্ডার করে এবং শার্লিনের করা প্রতিটি প্রশ্ন সঠিক উত্তর দেয়, যার ফলে শার্লিন বুঝতে পারে যে এটি তার পিতা এবং সে এসেছে তাকে রেস্কিউ করতে। অন্যদিকে কিছুক্ষণ পর আমরা সেই কর্নেলকে দেখি, যাকে মনে হচ্ছিল সে মারা গিয়েছে, তবে সে এখনো বেঁচে আছে। কর্নেল তারপর সেই ক্রিসমাস ক্লাবে চলে যায়। কর্নেলকে তারা কিছু প্রশ্ন করে যে তার সঙ্গে কি কোনো ভিন্ন বর্ণের মেয়ের কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল। তখন কর্নেল লকজ মিথ্যা কথা বলে যে তাকে নাকি ড্রাগ দিয়ে তার ফায়দা উঠিয়েছিল সেই মেয়েটি, এতে তার কোনো কনসেন্ট ছিল না, তাকে রেপ করা হয়েছিল। যাই হোক, কিছু সময় পরে ফাইনাল রেজাল্ট চলে আসে যে তারা কর্নেলকে ক্রিসমাস ক্লাবের একজন মেম্বার হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কর্নেল প্রচুর খুশি, তাকে একটা পার্সোনাল অফিস দেওয়া হয়। ফাইনালি তার স্বপ্ন পূরণ হয়েছে। সে টেবিলের উপর পা তুলে তার ভিক্টরি এনজয় করছে, কিন্তু কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে যে উপর থেকে এক টাইপের বিষাক্ত গ্যাস রিলিজ হয়েছে এবং সে কিছু বুঝে ওঠার আগেই তার গল্প সেখানেই শেষ হয়ে যায়। কর্নেল সেই বিষাক্ত গ্যাসের কারণে মারা গিয়েছে। অন্যদিকে প্যাট এবং তার মেয়ে নতুন করে তাদের জীবন শুরু করে। প্যাট পারফিডিয়ার দেয়া একটি চিঠি এতদিন ধরে লুকিয়ে রেখেছিল। প্যাট সেই চিঠিটি শার্লিনকে দিয়ে দেয়। শার্লিন সেই চিঠিটি পড়ে এবং জানতে পারে তার মা তার ভুলগুলো স্বীকার করে। তার মা প্রমিস করেছে হয়তো সে একদিন ফিরে আসবে। শার্লিনও তার মায়ের মতোই রেবেল হতে চায়। ঠিক এ কারণেই সে অকল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে প্রতিবাদ করবে বলে। তার পিতা এবার আর তাকে আটকায় না এবং মুভিটি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি তা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটাও জানাবেন, আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। আর আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।